আমার সৌভাগ্য যে আহমদ ছফার জীবনের শেষের ৩টি বছর আমি তার ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলাম, যেতে পেরেছিলাম। তার আগে যাওয়া সম্ভব হয়নি, কেননা আমি ঢাকাতে এক নাগাড়ে অতদিন থাকিনি তার আগে আর কি। আর আহ, এটি ছিল আমার সৌভাগ্যের কথা। তিনি আমাকে তার যে কাছের মানুষ যারা, তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছিলেন, মন খুলে কথা বলতেন। আর দুর্ভাগ্য হচ্ছে যে তার বলা কথাগুলো, সেগুলোর কোনো রেকর্ড আমি করিনি। এর দুটি কারণ আছে। এমনকি তার সঙ্গে আমার কোনো ছবিও তোলা নেই। এর দুটি কারণ আছে। একটি হচ্ছে যে আহ, প্রযুক্তিগত। ২০০১ সালে তিনি মারা যান। ২০০১ সালে তখনও পর্যন্ত আমাদের হাতে এইরকম মোবাইল আসে নাই। এই যে এই মোবাইলগুলো আমরা এখন যেটি ব্যবহার করছি, এটি ২০১৩ সালের দিক থেকে চালু হয়, সবার হাতে হাতে পৌঁছায় আর কি। এটি একটা কারণ, প্রযুক্তিগত কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার আসলে কখনো মনেও হয়নি, যে কারণে আমি তার সাক্ষাৎকার নিতাম না। তিনি গল্প করতেন, আমি শুনতাম, আমিও গল্প করতাম, তিনি শুনতেন। কখনো কখনো তার কিছু কথার সঙ্গে আমি মৃদু দ্বিমত পোষণ করতাম, এতে তিনি হাসতেন, বিরক্ত হতেন না। কখনো কখনো তার কোনো লেখা সম্পর্কে আমি বলতাম যে না, লেখাটা আসলে আপনি জমাতে পারেননি, এই লেখাটা। তো তিনি মানে খুব সরল মানুষ ছিলেন, তো শিশুর মতো সরল। তো তার মুখটা একটু থমথমে হয়ে যেত। আমি সঙ্গে সঙ্গেই অন্য প্রসঙ্গে চলে যেতাম আর কি, সেই গুলো নিয়ে আলাপ। আর মানুষটা তখন খুবই অসুস্থ ছিলেন, নিজের হাতে লিখতে প্রায় পারতেন না। মিকি নামে একটা মেয়ে ছিল, সেও আবার আদিবাসী। তিনি তার উত্থান পর্ব অফিসে বসে, আজিজ মার্কেটের উত্থান পর্ব অফিসে বসে তিনি মিকিকে ডিকটেশন দিতেন এবং মিকি লিখতেন। আর অসুস্থতায় ভুগতেন। আর্থিক দুরবস্থা মানে যে তখন যে অনেক ছিল তা হয়তো নয়, কিন্তু অনেক টাকাও ছিল না। এর মধ্যেই যখন আমার সামনে এবং অন্যদের কাছে শুনেছি যে যখন যার দরকারি কেউ কোনোভাবে তাকে ইঙ্গিত করেছে বা সরাসরি চেয়েছে, তিনি সেই টাকাটা অনেক ক্ষেত্রে অন্যের কাছ থেকে সাহায্য চেয়েও সেই টাকাটা তুলে তাড়াতে দিয়েছেন। জুনিয়র ছেলেরা আমি দু একজনকে চিনি, যাদের তখন ঢাকা শহরে বেকারত্ব, তারা চলতে পারছিল না। তারা দেখা যাচ্ছে যে হয়তো একবেলা খায় আর একবেলা খেতে পায় না। এইরকম ছেলেদেরকে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারদের অনুরোধ বিনোরোধ করে তিনি পত্রিকাতে হোক, টেলিভিশনে হোক, বা কোনো প্রতিষ্ঠানে হোক, তিনি সেখানে তাদের জন্য চাকরিতে প্রোভাইড করার চেষ্টা করতেন। তো আমি তার সঙ্গে যত মানুষ নিয়ে আলাপ হয়েছে, যারা ছফা ভাইকে নিয়ে কথা বলেন, তারাও ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু সবাইকেই তো আমি সবসময় তার কাছে ঘনিষ্ঠ মানে যে হতে দেখা, সেটি আমি দেখিনি। সলিমুল্লাহ খান মাঝে মাঝে দেখতাম যে তিনি বসে আছেন। আমি সপ্তাহে 6 দিনের মধ্যে হয়তো একদিন বাদ যেত, কিন্তু বাদ বাকি সবগুলো দিনই তার সঙ্গে কিছুক্ষণের জন্য দেখা করতাম। এবং তিনি অকপটভাবে তার কথাগুলো আমাকে বলতেন। তিনি ফরহাদ মজার সম্পর্কেও বলতেন, শামসুর রহমান সম্পর্কেও বলতেন, সলিমুল্লাহ সম্পর্কেও বলতেন। তিনি যার প্রসঙ্গই উঠত আর কি, তিনি তার সম্পর্কেই কথা বলতেন। এখন আমার এই যে দুর্ভাগ্যের কথাটা আমি বললাম, যে যেহেতু আমি কোনো কথা ধারণ করিনি, আর তিনি এখন বেঁচে নেই, তাই আমি সেই কথাগুলো এখন আসলে বলতে পারবো না। বলতে পারবো না এই কারণে
যে যার সম্পর্কে তিনি কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আমি বলি এবং তিনি যদি অস্বীকার করেন এবং সেটা নিয়ে যদি আমার উপরে আহ, মানে রেগে যান, তাহলে আসলে আহ, আমার পক্ষ হয়ে সাক্ষী দেওয়ার জন্য তো আহমদ সাফা নেই। তো আমি মানুষটার কথা বলেছি, এই যে ব্যক্তিগত কথাগুলো হলো। আহ, তিনি এত অসুখে ভুগতেন, কিছুদিন আগে আমেরিকা থেকে ঘুরে এসেছিলেন, আমেরিকায় একটা আমন্ত্রণে গিয়েছিলেন। তো আমি বললাম যে আপনি আমেরিকাতে চিকিৎসাটা করলেন না কেন? তিনি একেবারে সাফ জবাব দিলেন যে আমেরিকাতে আমি কেন চিকিৎসা নিব, আমার দেশেই তো চিকিৎসা আছে। হ্যাঁ, ভালো হয়তো হচ্ছে না, হয়তো এমন পর্যায়ে আমি চলে গেছি যেখানে আমি ভালো হওয়ার মতো পর্যায়ে নেই। সেক্ষেত্রে ডাক্তাররা যা করার করছেন। তার খুবই পছন্দের হাসপাতাল ছিল মগবাজার কমিউনিটি, যে হাসপাতালটি ডাক্তার কামরুজ্জামানের পরিচালিত। তার খুবই পছন্দের ছিল। সেখানে আসলেই খুবই কম মূল্যে তখনকার হিসেবে, অনেক কম মূল্যে অন্যান্য ক্লিনিক হাসপাতালের চাইতে অনেক কম মূল্যে সেখানে চিকিৎসা সেবা দেওয়া হতো। সেখানে প্যাথোলজি চার্জ অনেক কম ছিল। সেখানে ভর্তি রোগীদের চার্জ অনেক কম ছিল। সেখানে অপারেশন চার্জও কম ছিল। ডাক্তার কামরুজ্জামানকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করতেন। ডাক্তার কামরুজ্জামানও তাকে খুব আম ইয়ে করেছিলেন আরকি, খুব ভক্তি করতেন। তো আমি যখন আমার কোর্সটা শেষ করার পরে আমি যখন বলছিলাম যে আমি তো চলে যাব ঢাকা ছেড়ে, তিনি আমাকে বলেছিলেন যে উম আ মাছের পচন তো মাথায়, তো দেশের পচনের এই মাথাটা হচ্ছে ঢাকায়। তো পচন রোধের জন্য আমরা যারা কাজ করছি তাদের আসলে ঢাকায় থাকাটা দরকার। এবং আমি মোটেও জানতাম না যে আ তিনি ওই আ ডাক্তার কামরুজ্জামানকে বলেছিলেন যে আমাকে যেন তার হাসপাতালে কোনো একটা সম্মানজনক পদে পদায়ন করা হয়। কামরুজ্জামান সাহেব আমার কাছে জানতে চাইলেন যে কবে থেকে জয়েন করতে পারবে। আমি একেবারে আকাশ থেকে পড়েছিলাম যে এরকম কথা তো আমি শুনিনি। তো এইসব ব্যক্তিগত প্রসঙ্গ তুলতে গেলে তো আসলে শেষ হবে না, একদিনে শেষ হবে না। আজকে আহমদ ছফার জন্মদিনে অনেক লেখা বেরোচ্ছে। আমি আহমদ ছফার বিভিন্ন রচনা নিয়ে আমি ৩ টি বড়, বড় প্রবন্ধ লিখেছি। দুর্ভাগ্যজনকভাবে হলো প্রবন্ধগুলো সেইভাবে মানুষের চোখে পড়েনি। আমার আমাকে উম যে কথাসাহিত্যিক হিসেবেই মানুষ আ যেভাবে আমার কথাসাহিত্যের বইগুলা পড়ে, আমার প্রবন্ধের বইগুলো আসলে সেইভাবে পড়েনি মানুষ। তো যাই হোক, সেই কারণে সলিমুল্লাহ বা আ মূলত সলিমুল্লাহ সাহেবই, তিনি যে সমস্ত মানে লেখাগুলো লিখেছেন আহমদ ছফাকে নিয়ে, যে সমস্ত কথাগুলো বলেছেন, যে আলোচনাগুলো করেছেন, সেগুলোর সঙ্গেই মানুষ বেশি পরিচিত। তো আমি বোধহয় উম আ আরো কিছু প্রবন্ধ লিখব এবং সবগুলো মিলিয়ে আহমদ ছফার উপরে একটা আলাদা বই হয়তো আমার হবে। এখন আহমদ ছফার অনেক প্রবণতার কথা আপনারা শুনেছেন, অনেক নিজের কথা আপনারা শুনেছেন। তার মূল প্রবণতাটা কী ছিল? এই কথাটা কেউ বলে না। তার মূল প্রবণতা ছিল রেনেসাঁ, নবজাগরণ, বাংলার নবজাগরণ। এবং তিনি খুবই আশাবাদী ছিলেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা যখন স্বাধীন হলো, তখন তার ভিতরে প্রবলভাবে আশাবাদ জেগে উঠেছিল যে এখন বাংলাদেশে রেনেসাঁর বিকাশ, রেনেসাঁর উদ্ভব এবং রেনেসাঁর ছড়িয়ে পড়া খুবই সম্ভব। তিনি উম এই সদ্য স্বাধীন বাংলাদেশ তখন মৌলবাদ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, ধর্মনিরপেক্ষতার মধ্যে চলে গেছে। তিনি সদ্য স্বাধীন বাংলাদেশকে মনে করেছিলেন যে রেনেসাঁর উপযুক্ত সময় এবং উপযুক্ত জায়গা এখন বাংলাদেশ। তিনি শেষ পর্যন্ত অবশ্য হতাশ হয়েছিলেন যে মুক্তিযুদ্ধের পরবর্তীকালে যে শাসন ব্যবস্থা চলেছিল তাদের ব্যর্থতার কারণে হোক আর অন্যান্য কারণে হোক, কিন্তু রেনেসাঁর ভাবনাটা তিনি ত্যাগ করেননি। এই রেনেসাঁর ভাবনা থেকেই তিনি আ বলতেন বা জানতেন যে ইউরোপীয় রেনেসাঁর ইতিহাস তো তার নখদর্পণে ছিল।
সারা পৃথিবীর যেখানে যত কিছু মানে জ্ঞানের আলোকের যে বড় বড় ঘটনাগুলো ছিল সেগুলো তার নখদর্পণে ছিল। তার স্মৃতিশক্তি ছিল অদ্ভুত রকমের বেশি। শুনলে হয়তো অবাক হবেন যে তিনি বেশিরভাগ বই পড়ার পরে আর নিজের কাছে রাখতেন না। তিনি অন্যকে পড়ার জন্য দিয়ে দিতেন। কিন্তু যখন প্রয়োজন হতো তখন তিনি সেই বইয়ের কথা হাতের সামনে না থাকলেও তিনি সেই বইয়ের কথা হুবহু বলে দিতে পারতেন, বইয়ের প্রয়োজনীয় অংশের কথা। তো যেই প্রসঙ্গটা রেনেসা, এবং রেনেসাটা কলকাতা কেন্দ্রিক যে রেনেসাটি বাংলাদেশে যেটা ব্রিটিশ আমলে শুরু হয়েছিল, তিনি তার অপূর্ণাঙ্গতা জানতেন, তিনি তার অসম্পূর্ণতা জানতেন। তিনি এটাও জানতেন যে কলকাতায় রামমোহনদের দ্বারা সূচিত যে রেনেসা, বাংলাদেশে যে রেনেসা ঘটবে সেই রেনেসার সঙ্গে হুবহু এক হবে না, কিন্তু মূল মন্ত্র আসবে ইউরোপীয় রেনেসার ওই পুনর্জাগরণ থেকে। সেটি কি কি? রেনেসার ভিতরে শিল্পের অবাধ বিকাশ, প্রচণ্ড বিকাশ ঘটবে, বৈজ্ঞানিক চিন্তার ব্যাপক বিকাশ ঘটবে, বৈজ্ঞানিক আবিষ্কারের ব্যাপক বিকাশ ঘটবে, স্বাধীন বাংলাদেশের মানুষ এবং স্বাধীন বাংলাদেশের সরকার এমন ব্যবস্থা করবে যাতে করে দেশের সকল সম্পদ, দেশের সকল মেধা ব্যয় করা যায় যে এই রেনেসারকে পরিপূর্ণতা দিতে অথবা রেনেসাকে বেগবান করতে। কিন্তু সেটি সরকারের তরফ থেকে আসেনি। তিনি হতাশ হয়েছেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত এই রেনেসা বা পুনর্জাগরণের জায়গা থেকে তিনি সরেননি। গেটের প্রতি তার যে আকর্ষণ, সেটিরও অন্যতম কারণ হচ্ছে রেনেসা। তিনি বাঙালি মুসলমানদের নিয়ে যে কথাগুলো বলেছিলেন সেই কথাটা একটু সংক্ষিপ্ত সার বলেই আজকের মতো শেষ করব। সেটি হচ্ছে যে তিনি বলতেন যে বাঙালি মুসলমান সাম্প্রদায়িক নয়, এই সেই সাধারণ মানুষরা সাম্প্রদায়িক নয়, এরা অপরিণত, চিন্তার দিক থেকে অপরিপক্ক, শিক্ষার দিক থেকে অপরিপক্ক। শিক্ষা যদি ঠিকমতো দেওয়া যায় এবং সঠিক পদ্ধতিতে দেওয়া যায়, সঠিকভাবে সব ইয়েদেরকে মানে মুসলিম কৃষক সন্তান এবং অন্যদেরকে যদি সঠিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করা যায়, যেটি তিনি পাওলো ফ্রেইরির দিকে খুব বেশি আকৃষ্ট ছিলেন, তো সেটি করলে বাঙালি মুসলমান, বাংলাদেশের বাঙালি মুসলমান রেনেসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে এবং কাজ করবে। এটি ছিল তার মূল কথা। অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা আরেকদিন হবে। আজকে শুধুমাত্র তার জন্মদিনে আমি শ্রদ্ধা জানিয়ে তার যে প্রবণতা, যেটি ছিল মূল প্রবণতা অথচ যেটি অন্যরা পাশ কাটিয়ে যান সবসময় আলোচনার সময়, সেটির কথা উল্লেখ করে আমি আজকে এইখানতেই শেষ করছি।